প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক শ্বসন তন্ত্র কি। এইটা আমরা সবাই স্কুল লেভেল থেকেই জেনে এসেছি কম বেশি, যে তন্ত্রের মাধ্যমে আমরা বা যে কোনো প্রাণী বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করি, তারপর কি হয়, সেই অক্সিজেনটা কোষে গিয়ে খাদ্যকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সেই কার্বন ডাইঅক্সাইডটা হলো ক্ষতিকর। সেই ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডটা তাই আমরা আবার শ্বসন তন্ত্রের মাধ্যমে বাইরে বের করে দেই। এই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন। আর শ্বসনের সাথে যে অঙ্গগুলো জড়িত সেইগুলো মিলে শ্বসন তন্ত্র গঠন করে। তো এখন আমরা তাহলে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র দেখি, মানে ঘাসফড়িং এর শ্বাস প্রশ্বাস নেয়া এবং ছাড়া এই ক্ষেত্রে কি কি অঙ্গ কাজ করে সেইগুলো আমরা আলোচনা করি। তো বন্ধুরা, এখানে একটু তোমাদের মনে রাখার জন্য বলে দেই, আমরা এই লেসনটা আমাদের শ্বসনতন্ত্রের সাথে মিল রেখে পড়ার চেষ্টা করব, তাহলে সহজেই কিন্তু তোমরা মাথায় ঢোকাতে পারবে। তো আমাদের শ্বসনতন্ত্রের সাথে মিল রেখে যদি পড়ার চেষ্টা করি, আমাদের শ্বসনতন্ত্রের ক্ষেত্রে কি আছে দেখো। প্রথমেই আছে একটা নাকের ছিদ্র, যে ছিদ্রের মধ্য দিয়ে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি। তাহলে অবশ্যই ঘাসফড়িং এরও শ্বাস নেওয়ার জন্য প্রথমে একটা ছিদ্র থাকবে। এইগুলোকে বলা হয় শ্বাস ছিদ্র। এই দেখো, এইগুলো হলো শ্বাস ছিদ্র। তো যেগুলো দিয়ে ঘাসফড়িং কোনো একটা গ্যাস নিবে এবং গ্যাস ছাড়বে, মানে অক্সিজেন নিবে, কার্বন ডাইঅক্সাইড ছাড়বে। দেখো, ঘাসফড়িং এর দেহের তিনটা পার্ট আছে। আমরা যারা আগের ক্লাসগুলো করেছি তারা জানি যে মস্তক আছে, বক্ষ আছে, উদর আছে। তো এই বক্ষীয় অঞ্চলে মোট 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, আর উদরীয় অঞ্চলে 8 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। 1 2 3 4 5 6 7 8, এই 8 জোড়া। তো এখানে তোমরা হয়তো ভাবছো যে আমি তো 2টা আঁকলাম বা 8টা আঁকলাম, 8 জোড়া বলছি কেন। আসলে ঘাসফড়িং এর আমরা তো একটা পাশ দেখতে পাচ্ছি, মানে শুধু বাম পাশটা দেখতে পাচ্ছি। ডান পাশেও এরকমই আরো 10টা আছে, মানে বক্ষ অঞ্চলে 2টা আছে আর উদর অঞ্চলে আরো 8টা আছে। এই জন্য আমরা বলছি ঘাসফড়িং এর শ্বাস ছিদ্রগুলোর বক্ষ অঞ্চলে 2 জোড়া থাকে আর উদর অঞ্চলে 8 জোড়া শ্বাস ছিদ্র থাকে। এবং এই শ্বাস ছিদ্রগুলোতে ঘাসফড়িং শ্বাস নেয়া বা ছাড়া এই কাজটা করে। ওখানে শ্বাস ছিদ্রগুলোর গঠন কিরকম হয় সংক্ষেপে দেখে রাখো। শ্বাস ছিদ্রগুলোর একদম সামনেই একটা বের থাকে, কাইটিন নির্মিত বের। এই বেরগুলোকে বলা হয় পেরিট্রিম। এই পেরিট্রিম যেহেতু কাইটিন নির্মিত, মানে একটু শক্ত, কাইটিন হলো একটু শক্ত, তো পেরিট্রিম গুলো একটু শক্ত হওয়ার কারণে ট্রাকিয়ার চুপসে যাওয়াটা রোধ করে। এখন এই বেরের পরের অংশে কিছু রোম থাকে, রোম। এই অংশে কিছু রোম আছে। আমরা বলেছি যে আমাদের শ্বসনতন্ত্রের সাথে মিল রেখে পড়বে। তো আমাদের শ্বসনতন্ত্রের ক্ষেত্রে প্রথমে আমরা বলেছিলাম নাকের ছিদ্র আছে, সেরকম ঘাসফড়িং এরও শ্বাস ছিদ্র আছে। নাকের ছিদ্রের পরে আমাদের নাকের মধ্যে কিছু লোম আছে। ঘাসফড়িং এরও সেই রকম তাহলে কিছু লোম থাকা উচিত। তো লোমের বদলে ঘাসফড়িং এ থাকে রোম, রোমযুক্ত ছাঁকনি যন্ত্র। তো আমাদের নাকের লোমগুলো যেরকম ধুলাবালি আটকায়, সেরকম ঘাসফড়িং এর এই লোমযুক্ত ছাঁকনি যন্ত্রটাও বাইরে থেকে যদি বাতাসের সাথে কোনো ধুলাবালি যায় বা কোনো কোনো ক্ষেত্রে গ্যাসও যদি যায়, সেইগুলো ক্ষতিকর ধুলাবালি বা কণা বা গ্যাস এইগুলোকে আটকে রাখে, ভেতরে ঢুকতে দেয় না। এখন এই রোমটার পরে যে অংশটা আছে একটা ফাঁকা গহ্বরের মতো, এইটাকে বলা হয় অ্যাট্রিয়াম। একটা ফাঁকা গহ্বর যেটাকে আমরা বলি অ্যাট্রিয়াম। তো বন্ধুরা, এইখানে একটু ছোট, তাই আমি একটু বড় করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা হলো ঘাসফড়িং এর ধরলাম শ্বাস ছিদ্র। এই যে এটা ঘাসফড়িং এর শ্বাস ছিদ্র। আচ্ছা, এইটা দেখো আছে শ্বাস ছিদ্র। শ্বাস ছিদ্র, তাহলে এই জায়গাটা, এইগুলো আমরা বলেছি যে শ্বাস ছিদ্র এক একটা। তো শ্বাস ছিদ্রের মুখেই আমরা বলেছি একটা বের থাকে, এইরকম গোলাকার বের। এই বেরটা হলো কাইটিন নির্মিত এবং এই বেরটার নাম আমরা বলেছি পেরিট্রিম। তো পেরিট্রিম নির্মিত এই বেরটার পরের অংশেই থাকে একটা, আমরা বলেছিলাম ছাঁকনি যন্ত্র। সেই ছাঁকনি যন্ত্রটা আমরা এইভাবে আঁকাচ্ছি এবং এর সাথে বিভিন্ন রোম থাকে, যেগুলো
শ্বাসরন্ধ্র দিয়ে ধুলাবালির প্রবেশ ঠেকায়, এরকম কিছু রোম থাকে। তাহলে এইগুলো হলো রোমযুক্ত ছাঁকনি যন্ত্র। এবং এরপরে আমরা বলেছিলাম একটা ফাঁকা জায়গা বা একটা ফাঁকা প্রকোষ্ঠ থাকে, সেই প্রকোষ্ঠটাকে আমরা বলেছিলাম অ্যাট্রিয়াম। এবং অ্যাট্রিয়ামের পরের অংশে কিছু কপাটিকা থাকে। কপাটিকাগুলো এই রকম পেশিময় কিছু কপাটিকা এই রকম থাকে। তো এই কপাটিকাগুলো যখন সংকুচিত হয় তখন দেখো শ্বসন এই নালীটা বা পথটা বন্ধ হয়ে যায়, মানে বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না। আর যখনই কপাটিকাগুলো বা এই পেশিগুলো খুলে যায় বা পেশিগুলো প্রসারিত হয় তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং সহজেই বাতাস ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে বাতাস ভিতরে প্রবেশ করা কিংবা প্রবেশ করতে বাধা দেয়া, এটাই হলো এই কপাটিকাগুলোর কাজ। এখন এই কপাটিকার পরের অংশেই আছে ঘাসফড়িংয়ের যে শ্বসনতন্ত্রের মেইন যে নালীটা, মানে শ্বাসনালী বা ট্রাকিয়া। আমরা তো বলেছিলাম যে মানুষের কথা চিন্তা করে পড়বে, তাহলে মনে থাকবে যে প্রথমে একটা আমাদের ক্ষেত্রেও লোমযুক্ত ছাঁকনি যন্ত্রের মতো কিছু লোম আছে নাকের ভিতরে এবং তারপরে একটা গহ্বর আছে যেটাকে আমরা বলি গলবিল। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এরকম একটা গহ্বর পেয়েছি যেটাকে আমরা বলেছি অ্যাট্রিয়াম। এবং এরপর আমাদের স্বরযন্ত্র আছে এবং তারপর শ্বাসনালী আছে। ঘাসফড়িং আর তার মানে অ্যাট্রিয়ামের পরে শ্বাসনালী থাকবে। শ্বাসনালীগুলো কেমন হয়? এরকম বৃত্তাকার কিছু তরুণাস্থিযুক্ত অনেকগুলো খণ্ড একসাথে মিলে শ্বাসনালী গঠন করে। এগুলো কিন্তু বৃত্তাকার, আমরা এক সাইড থেকে দেখছি সেজন্য এইরকম দেখাচ্ছে, কিন্তু মেইন যে ফর্মটা সেটা হলো বৃত্তাকার। এইরকম বৃত্তাকার এবং ফাঁপা, যাতে ভেতর দিয়ে বাতাসটা যেতে পারে। তো এইটা হলো তাহলে ট্রাকিয়া বা শ্বাসনালী। তো ট্রাকিয়াটা দেখো গোলাকার বা বৃত্তাকার। তো এই বৃত্তাকার যে ট্রাকিয়ার প্রাচীর, এই প্রাচীরটার আবার তিনটা স্তর থাকে। দেখো তিনটা স্তর আঁকাচ্ছি। এই একটা স্তর, এর ভেতরের দিকে আরেকটা স্তর থাকে এবং তার ভেতরে আরেকটা স্তর থাকে। একদম বাইরের স্তরটাকে বলা হয় ভিত্তি ঝিল্লি বা বেসমেন্ট মেমব্রেন। মাঝের স্তরটাকে বলা হয় এপিথেলিয়াম, আর একদম ভেতরের যে স্তরটা সেইটাকে বলা হয় ইন্টিমা। তো ট্রাকিয়ার ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো এই ইন্টিমা অংশটা পুরু হয়, এরকম পুরু হয়ে একটা আংটির মতো শক্ত বলয় গঠন করে। দেখো এটা আংটির মতো লাগছে, আংটির মতো শক্ত বলয়। আমরা যখন হাতে আংটি দেই সেরকম আংটি। তো এই শক্ত যে বলয়টা গঠন হয় আংটির মতো, এইটাকে বলা হয় টিনিডিয়া। তো ট্রাকিয়ার মধ্যে কিছুটা পরপরে টিনিডিয়া থাকার কারণে আমরা বলেছি টিনিডিয়াটা হলো শক্ত। তো টিনিডিয়া থাকার কারণে ট্রাকিয়াটা চুপসে যেতে পারে না, চুপসে যাওয়া থেকে রোধ করে হলো এই টিনিডিয়াটা। তো এই বন্ধুরা তাহলে আমাদের ট্রাকিয়ার গঠন এবং ট্রাকিয়ার পরে ট্রাকিয়াগুলো আরো কিছু সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়। এইরকম ধরো কিছু শাখা আছে, এটা শাখা, এই শাখা। তো ট্রাকিয়াগুলো যে শাখায় বিভক্ত হয় সেইটাকে বলা হয় ট্রাকিওল। আবার আমরা মানুষের ক্ষেত্রে ফিরে যাই। মানুষের যেরকম ব্রঙ্কাস আছে, ট্রাকিয়া থেকে আমরা জানি ব্রঙ্কাস উৎপন্ন হয় এবং ব্রঙ্কাসের যে শাখা সেইগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল। সেরকম ট্রাকিয়ার যে শাখা তৈরি হয় সেইগুলোকে বলা হয় ট্রাকিওল। এবং ট্রাকিওলের পরের অংশে কিছু বায়ুথলি থাকে, এরকম এরকম কিছু বায়ুথলি। এটা হলো বায়ুথলি। আমরা জানি ব্রঙ্কিওলের পরের অংশে বায়ুথলি থাকে মানুষের ক্ষেত্রে। তাহলে মানুষের ক্ষেত্রে যেরকম সেরকমই আমরা ঘাসফড়িং এর ক্ষেত্রেও দেখতে পাবো অনেকটা, যে বাইরে একটা শ্বাস ছিদ্র থাকবে, সেটাই পেরিট্রিন নির্মিত বলয় থাকবে। তারপর একটা ছাঁকনি যন্ত্র থাকে যেটা ধুলাবালি প্রবেশকে বাধা দেয়। তারপর একটা গহ্বর থাকে যেটার নাম অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরে কপাটিকা থাকে। তারপরে শুরু হয় ট্রাকিয়া বা ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের মেইন যে নালী। সেই ট্রাকিয়াটার তিন স্তর বিশিষ্ট প্রাচীর থাকে। বাইরের স্তরকে ভিত্তি ঝিল্লি, মাঝের স্তরকে এপিথেলিয়াম এবং ভেতরের স্তরকে ইন্টিমা বলা হয়। এবং ইন্টিমা কিছুটা পরপর পুরু হয়ে আংটির মতো একটা বলয় গঠন করে। এই বলয়টাকে বলা হয় টিনিডিয়া।
ট্রাকিয়াটা আবার যে শাখায় বিভক্ত হয় সেটাকে আমরা বলেছি ট্রাকিওল, এবং ট্রাকিওলটা যে থলির মতো অংশ গঠন করে সেটাকে আমরা বলি বায়ুথলি। তো এইটা যদি আমরা ঘাস ফড়িংয়ের দেহে কেমন বিন্যস্ত থাকে সেটা দেখতে যাই, তাহলে কি রকম দেখতে পাবো একটু দেখি। এটা হলো শ্বাসছিদ্র, শ্বাসছিদ্রের পরেই শুরু হয়েছে ট্রাকিয়া। আমরা সংক্ষেপে এইভাবে আঁকাই, এরকম ট্রাকিয়া এই দিক বরাবর কিছু থাকে, আবার এই দিক বরাবরও কিছু থাকে, এই দিক বরাবর কিছু থাকে। বন্ধুরা আগে আমরা আঁকায় নেই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমি কিছু কিছু ট্রাকিয়ার নালী দেখেছি। ট্রাকিয়া অনেক ভাবে বিন্যস্ত থাকে, জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো মেইন কিছু নালী থাকে ট্রাকিয়ার। তো এই মেইন ট্রাকিয়াল নালীগুলোকে বলা হয় ট্রাকিয়াল কাণ্ড। তো দেখো এইগুলো আমরা যেগুলো এঁকেছি সবই ট্রাকিয়াল কাণ্ড। এখন এই ট্রাকিয়াল কাণ্ডগুলো ঘাস ফড়িংয়ের দেহের অনুপ্রস্থ বরাবর আছে। দেখো ঘাস ফড়িংয়ের দেহের যেটা দৈর্ঘ্য বরাবর সেটাকে আমরা বলি অনুদৈর্ঘ্য, আর যেটা এই দিক বরাবর অনুপ্রস্থ বরাবর সেটাকে আমরা বলি অনুপ্রস্থ। তাহলে এই ট্রাকিয়াল কাণ্ডগুলো দেখো আছে অনুপ্রস্থ বরাবর, তাই এইটাকে আমরা বলবো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। তো ট্রাকিয়াল কাণ্ড তো শুধু অনুপ্রস্থ বরাবর কিন্তু থাকে না, অনুদৈর্ঘ্য বরাবরও থাকে। কিরকম আমরা দেখে নেই। এইদিকে অনুদৈর্ঘ্য বরাবর আছে কিছু ট্রাকিয়াল কাণ্ড। আচ্ছা, এটা আমরা আগে আঁকাই নিই, তারপর বোঝাচ্ছি। অনুদৈর্ঘ্য বরাবর গুলো এঁকে নিলাম। তো দেখো অনুদৈর্ঘ্য বরাবর ট্রাকিয়াল কাণ্ড আমরা এঁকেছি তিনটা। একদম উপরে যেটা আছে সেটা হলো ঘাস ফড়িংয়ের পিঠের দিকটা। ঘাস ফড়িংয়ের তো উপরের দিকে পিঠ আর নিচের দিকে পেট। তো পিঠের দিকের যেটা থাকে সেটাকে আমরা বলি অঙ্কীয়। সরি, পিঠের দিকে যেটা থাকবে, পৃষ্ঠ মানে হলো পিঠ আমরা জানি, তাহলে যেটা পিঠের দিকে থাকবে সেটাকে আমরা বলবো পৃষ্ঠীয়। আর এটা যেহেতু দৈর্ঘ্য বরাবর আছে তাই এটা হলো অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তো পিঠের দিকে থাকায় আমরা বলি একসঙ্গে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এই যে ট্রাকিয়াল কাণ্ডটা এঁকেছি এইটা আছে সাইডের দিকে। সাইডের দিকে থাকায় আমরা বলবো পার্শ্বীয়, মানে এই ট্রাকিয়াল কাণ্ডটাকে আমরা বলবো পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। আর এরপর যে ট্রাকিয়াল কাণ্ডটা আছে, সরি এই নিচেরটা, এইটা আছে পেটের দিকে। পেটের দিকে থাকে আমরা সেইটাকে বলি অঙ্কীয়। তাহলে এই অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডটাকে আমরা বলবো অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তাহলে বন্ধুরা দেখো দৈর্ঘ্য বরাবর বা অনুদৈর্ঘ্য বরাবর ট্রাকিয়াল কাণ্ড আছে তিন রকম। একটা হলো একদম পিঠের দিকে যেটা থাকবে সেটা পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, নিচের দিকে অর্থাৎ পেটের দিকে যেটা থাকবে সেটা অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, আর যেটা সাইডে থাকবে সেটাকে আমরা বলি পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এখন আমরা তো শুধু বাম সাইডটা দেখছি, পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এটা তো শুধু বামেরটা আমরা দেখছি। ডান পার্শ্বেও এরকম একটা পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকবে। তাহলে মোট এক জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড পাওয়া যাবে। এরকম করে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ওই পাশে আরেকটা করে করে থাকবে, এজন্য পৃষ্ঠীয় এবং অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড এক জোড়া করে পাওয়া যাবে। তার মানে সবগুলো অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডই এক জোড়া করে আছে। এক জোড়া পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এবং এরা সবাই মিলে ঘাস ফড়িংয়ের দেহে ট্রাকিয়াল তন্ত্র গঠন করে। এখন ট্রাকিয়া থেকে আমরা বলেছিলাম কিছু সূক্ষ্ম সূক্ষ্ম নালী তৈরি হয় যেগুলোকে আমরা বলি ট্রাকিওল। তো এখানে তো ট্রাকিওল খুবই ছোট ছোট দেখাই যাচ্ছে না আর কি। তারপরে ধরে এরকম থাকে, এবং ট্রাকিওলের পরে একটা থলের মতো আকৃতি থাকে। ট্রাকিওলগুলোরই প্রাচীর খুবই পাতলা হয়ে এই বায়ুথলিগুলো গঠন করে। দেখো এইখানে কিছু বায়ুথলি আঁকলাম আমরা, এইদিকে ধরো কিছু বায়ুথলি আছে, বায়ুথলি এঁকে নেই। একদম মাথার দিকেও আরো বায়ুথলি আছে। তো বায়ুথলিও দেখো
যেগুলো মাথার দিকে আছে, মাথা বলতে আমরা বুঝি সেফালো, সেফালো মানে হলো মাথা, মনে রাখবা মাথার গঠনটাকে সেফালো বলা হয়। তো মাথার দিকে যে বায়ুথলি থাকে সেটাকে তাহলে বলা হবে সেফালিক বায়ুথলি। আর বক্ষীয় অঞ্চলে যেসব থাকবে মানে বক্ষ অঞ্চলে সেইগুলোকে বলা হবে বক্ষীয় বায়ুথলি। আর একদম লাস্টে উদর অঞ্চলে যেগুলো থাকবে যে বায়ুথলিগুলো, এই বায়ুথলিগুলোকে বলা হবে উদরীয় বায়ুথলি। আমরা বলেছিলাম যে ট্রাকিওল থেকে ট্রাকিওলের প্রাচীরগুলো খুবই পাতলা হয়ে বায়ুথলি গঠন করে। তো খুবই পাতলা প্রাচীর হওয়ার কারণে বায়ুথলিটা সহজেই সংকুচিত এবং প্রসারিত হতে পারে। তো যখন এটা গ্যাস গ্রহণ করে তখন প্রসারিত হয়ে যায়, আর যখন গ্যাসটা ছাড়ে তখন এইটা সংকুচিত হয়ে যায়। এবং এই বায়ুথলিগুলো থেকেই মেইনলি গ্যাসটা ঘাসফড়িংয়ের কোষে যায়। আমরা ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র আলোচনা করার সময় দেখেছিলাম ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রে কোনো শ্বসন রঞ্জক থাকে না। যেরকম আমাদের রক্তে বা মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে, কিন্তু ঘাসফড়িংয়ের রক্তে এরকম কোনো গ্যাস বহন করে না, কারণ ঘাসফড়িংয়ের রক্তে হিমোগ্লোবিনের মতো কোনো রঞ্জক নেই। তো এই জন্যে সরাসরি ট্রাকিয়ার মাধ্যমে, শ্বাসরন্ধ্র দিয়ে ট্রাকিয়ার মাধ্যমে ট্রাকিওল হয়ে এই বায়ুথলির মাধ্যমে সরাসরি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা কোষে পৌঁছায়। রক্ত এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না। বন্ধুরা, তোমাদের পরীক্ষায় প্রায়ই এরকম একটা প্রশ্ন আসে যে ট্রাকিয়া এবং ট্রাকিওলের পার্থক্য লিখো। তো ট্রাকিয়া এবং ট্রাকিওলের পার্থক্য কি হতে পারে আমরা একটু দেখে নেই। প্রথমেই তোমাদের চিন্তা করতে হবে বা তোমরা বুঝে গেছো যে ট্রাকিয়া হলো একটা বড় গঠন আর ট্রাকিওল হলো একটা ছোট গঠন। তাহলে ট্রাকিয়ার আকার হলো বড়, ট্রাকিওলের আকার ছোট। আবার যদি ব্যাসের কথা আমরা চিন্তা করি তাহলে ট্রাকিয়ার ব্যাস বড় হবে। ট্রাকিয়ার ব্যাস প্রায় 2.5 মাইক্রোমিটার, কিন্তু ট্রাকিওলের ক্ষেত্রে ব্যাস হয় 1 মাইক্রোমিটার বা তার চেয়েও কম। ট্রাকিওলের ব্যাস তাহলে ছোট। আর কি, ট্রাকিয়ার ভেতরে আমরা বলেছিলাম কিছুটা পরপর টিনিডিয়া থাকে, যেটা একটা পুরু বলয় আংটির মতো, এজন্য ট্রাকিয়াটা চুপসে যায় না। কিন্তু ট্রাকিওলগুলোর মধ্যে এরকম কোনো টিনিডিয়া না থাকায় ট্রাকিয়াটা কখনো চুপসে যেতে পারে। আর ট্রাকিয়াটা আমরা বলেছিলাম বাতাস পরিবহন করে। আর ট্রাকিওলের মধ্যে টিস্যু রস নামে একটা রস থাকে, রস জাতীয় পদার্থ। এই টিস্যু রসটাই গ্যাসকে পরিবহন করে বায়ুথলিতে বা বায়ুথলির মাধ্যমে কোষে নিয়ে যায়। তাহলে টিস্যু রস হলো গ্যাসের আদান প্রদান করে। তো এই হলো মোটামুটি তাহলে ট্রাকিয়া এবং ট্রাকিওলের পার্থক্য। এবং ট্রাকিয়াটা তোমরা দেখতে পারো যে সরাসরি শ্বাসরন্ধ্র থেকে উৎপত্তি হয়, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থেকে। আর ট্রাকিয়া থেকে উৎপত্তি হয় হলো ট্রাকিওল নামে সূক্ষ্ম নালিকার। তো এইগুলোই মোটামুটি ট্রাকিয়া এবং ট্রাকিওলের পার্থক্য ছিল বন্ধুরা। তো এরপর আমরা ঘাসফড়িংয়ের শ্বসন কৌশলটা দেখে নিই, মানে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের কৌশলটা কিরকম সেইটা আমরা দেখে নিই। ঘাসফড়িংয়ের শ্বসন কৌশল যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। আমরা কিন্তু সাধারণত নিঃশ্বাসকে বলি নেয়া, যেমন আমরা নিঃশ্বাস নেই, কিন্তু আসলে কিন্তু উল্টাটা, প্রশ্বাসই আমরা নেই। তো ঘাসফড়িং যখন প্রশ্বাস গ্রহণ করে তখন কি হয়, ঘাসফড়িংয়ের এই যে আমরা বলেছিলাম পেশি থাকে ট্রাকিয়ার মধ্যে, আমরা দেখিয়েছিলাম শ্বাসরন্ধ্রের পরেই পেশি থাকে, এছাড়া উদরীয় ভাবেও কিছু পেশি থাকে। তো এই পেশিটা যখন প্রসারিত হয় তখন ঘাসফড়িংয়ের দেহের খণ্ডকগুলো বা উদরের খণ্ডকগুলো এইগুলো প্রসারিত হয়ে যায়। তো যখন কোনোটা প্রসারিত হবে তখন কিন্তু তার আয়তন বেড়ে যাবে, তাহলে চাপ কমে যাবে। আর ভিতরে যদি বাতাসের চাপ কমে যায় তাহলে বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করবে এবং বাতাসের সাথে অক্সিজেন ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র দিয়ে ভিতরে প্রবেশ করবে। তো এটা আমরা দেখে নেই যে তাহলে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন এসে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র হয়ে ঘাসফড়িংয়ের ভেতরে প্রবেশ করে। তো শ্বাসরন্ধ্রের পরে আমরা জানি একটা ছাঁকনি যন্ত্র ছিল এইরকম, শ্বাসরন্ধ্র, পেরিট্রিন, তারপর একটা ছাঁকনি যন্ত্রের পরে ছিল অ্যাট্রিয়াম। তাহলে শ্বাসরন্ধ্রের পরে অ্যাট্রিয়ামে যায় বাতাসটা, এবং অ্যাট্রিয়ামের পরেই আমরা জানি ট্রাকিয়া শুরু হয়েছিল। এই যে অ্যাট্রিয়াম আছে এখানে, অ্যাট্রিয়ামের পরেই আছে ট্রাকিয়া। তাহলে অ্যাট্রিয়ামের পরে সেই অক্সিজেনটা ট্রাকিয়ায় পৌঁছে যায়।
এবং ট্রাকিয়া আবার কতগুলো সূক্ষ্ম নালীতে বিভক্ত হয়, যেটাকে আমরা বলছিলাম ট্রাকিওল। তাহলে ট্রাকিয়ার পরের অংশটা হলো ট্রাকিওল, বাতাসটা ট্রাকিয়া হয়ে ট্রাকিওলে যায়। ট্রাকিওল গুলো আমরা বলেছিলাম কিছু বায়ুথলির সৃষ্টি করে অনেক সময়। তো ট্রাকিওল থেকে তাহলে অক্সিজেনটা যাবে বায়ুথলিতে, এবং বায়ুথলি থেকে অক্সিজেনটা ঘাসফড়িংয়ের দেহের কোষে চলে যাবে। এখন কোষে গিয়ে কি হবে? আমরা জানি খাদ্যবস্তু জারণ হবে বা শ্বসন হবে, এবং শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। অক্সিজেনের সাহায্যে খাদ্যবস্তুর জারণ হবে এবং ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাই অক্সাইডটা আবার কি হবে? একই পথে আবার ব্যাক করবে, অর্থাৎ প্রথমে আবার বায়ুথলিতে ঢুকবে, কোষে গিয়েছে, কোষ থেকে আবার বায়ুথলিতে আসবে, এবং বায়ুথলির পরে আছে ট্রাকিওল। এই দেখো বায়ুথলির যে একটু বড় অংশ যেটা, সেটা হলো ট্রাকিওল। তাহলে বায়ুথলির পরে যাবে ট্রাকিওলে, এবং ট্রাকিওলের পরের অংশটা হলো ট্রাকিয়া, মানে আগে যেরকম এসেছিল তার জাস্ট উল্টাটা, ট্রাকিয়ায় আসবে। এবং ট্রাকিয়ার পরে আছে অ্যাট্রিয়াম বা একটা প্রকোষ্ঠ, আমরা জানি। এবং অ্যাট্রিয়াম প্রকোষ্ঠটার পরেই হলো মূল শ্বাসরন্ধ্র অবস্থিত, আমরা এতক্ষণ দেখেছি। তাহলে অ্যাট্রিয়াম থেকে আসবে আবার শ্বাসরন্ধ্রে, এবং শ্বাসরন্ধ্র থেকে বায়ুমণ্ডলে চলে যাবে। তো এই শ্বাসরন্ধ্র থেকে যখন বায়ুমণ্ডলে যাবে তখন কি হয়? এই কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাসটা যখন ভেতর থেকে আসে তখন কিন্তু বাতাসের চাপ বেড়ে যায়। তো বাতাসের চাপ যদি ভেতরে বেড়ে যায় তাহলে ভেতরে যেহেতু চাপ বেশি আছে, বাইরে চাপ কম আছে, তাই ভেতর থেকে বাইরে বের হয়ে যায় ব্যাপন মতবাদ অনুসারে। তো এখন বের হয়ে যাওয়ার সময় যে শ্বাসরন্ধ্রগুলো ব্যবহৃত হয় সেইগুলোকে বলা হয় নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র। যেহেতু বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটা হলো নিঃশ্বাস, তাই এই শ্বাসরন্ধ্রগুলোকে বলা হয় নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র, নিঃশ্বাসী। আর যে শ্বাসরন্ধ্রগুলো দিয়ে বাতাস ঘাসফড়িংয়ের দেহে ঢুকেছিল সেই শ্বাসরন্ধ্রগুলোকে বলা হয় প্রশ্বাসী শ্বাসরন্ধ্র, যেহেতু এইগুলোর মাধ্যমে ঘাসফড়িং প্রশ্বাস নিয়েছিল। তো এরকম প্রশ্বাসী শ্বাসরন্ধ্র থাকে 4 জোড়া। অর্থাৎ এই প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢোকে, প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে বাতাস ভিতরে ঢোকে। আর পরের যে 6 জোড়া শ্বাসরন্ধ্র আছে এই শ্বাসরন্ধ্র দিয়ে বাতাস দেহ থেকে বের হয়ে যায়। তো তাহলে এই 6 জোড়া শ্বাসরন্ধ্রকে বলা হয় নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র, মোট 6 জোড়া আছে। তাহলে এভাবে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র এবং নিঃশ্বাসী শ্বাসরন্ধ্রের সাহায্যে ঘাসফড়িংয়ের শ্বাস আদান প্রদান হয়ে থাকে। তো বন্ধুরা, তাহলে আমরা আজকে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র সম্পর্কে জানলাম। শ্বসনতন্ত্রের অংশ আছে 4টা। প্রথমে আমরা শ্বাসরন্ধ্র সম্পর্কে জেনেছি। শ্বাসরন্ধ্রের পরেই কিছু রোম থাকে যেগুলো ধুলাবালি প্রবেশে বাধা দেয়, আমরা দেখেছিলাম। তারপর অ্যাট্রিয়াম থাকে, অ্যাট্রিয়ামের পরে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ট্রাকিওল সৃষ্টি হয় যেটা আবার বায়ুথলি সৃষ্টি করে। আর শ্বসন কৌশলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বাতাসটা প্রথমে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র দিয়ে ঢুকে এরপরে যে অ্যাট্রিয়াম ছিল সেই অ্যাট্রিয়ামে ঢোকে, সেইখান থেকে ট্রাকিয়ায় আসে, ট্রাকিয়া থেকে আবার ট্রাকিওলে আসে, ট্রাকিওল থেকে বায়ুথলিতে যায়। আর বায়ুথলি থেকে কোষে গিয়ে আবার যখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় শ্বসনের ফলে, সেই কার্বন ডাই অক্সাইড গুলো আবার বায়ুথলিতে আসে, বায়ুথলি থেকে ট্রাকিওল, ট্রাকিওল থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে আবার অ্যাট্রিয়াম হয়ে শ্বাসরন্ধ্রে পৌঁছে এবং বাইরে নির্গত হয়। তো যে শ্বাসরন্ধ্রের মাধ্যমে বাইরে নির্গত হয় সেগুলোকে আমরা বলেছি নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র। তো বন্ধুরা, আমি সংক্ষেপে ফুল প্রসেসটা আরেকবার তোমাদেরকে রিপিট করার চেষ্টা করলাম। তো আশা করি আজকের ক্লাসটা থেকে তোমরা উপকৃত হয়েছো, এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।